বিজেপি করলে 7 কুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক। আর আমি চাই, আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। ইস, কথা একজন মুখ্যমন্ত্রীর কথা দর্শক। এটা প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তুফানগঞ্জে আজকে প্রচার সভা করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে। কিন্তু কথা, একজন প্রাক্তন বিচারপতি, উনি বিজেপির প্রার্থী হয়েছেন তমলুকে। তো তার উদ্দেশ্যে বলছেন যে আপনি বিচার দিয়ে চাকরি খেয়ে নিয়েছেন, আপনার বিচার হবে জনতার আদালতে। আমি এক ছাত্র নেতাকে দাঁড় করিয়েছি, আপনার বিচার হবে জনতার আদালতে, মানে আপনাকে হারানো হবে। উনি নাকি বিচার দিয়ে চাকরি খেয়ে নিয়েছেন। দর্শক, এই ছবিটাকে কি অস্বীকার করা যায়? ভালো করে দেখুন, বড় করে দেখাচ্ছি। এই যে ছবি, টাকার পাহাড়, এটাকে অস্বীকার করা যায়? এই ছবিটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারবেন? এই সব টাকা জাল টাকা, ভুয়ো টাকা অস্বীকার করতে পারবেন? এই টাকা কোত্থেকে পাওয়া গেছে? হ্যাঁ, যাদের কাছ থেকে পাওয়া গেছে, যার বান্ধবীর কাছ থেকে পাওয়া গেছে, তিনি ওনাকেই, এই মুখ্যমন্ত্রীকেই ফোন করেছিলেন বেশ কয়েকবার, যখন তার বাড়িতে ইডি গিয়েছিল, যখন তল্লাশি করতে গিয়েছিল এবং তারপর তাকে গ্রেপ্তার করে। সেই দিন কাছের লোক হিসেবে ইনাকি ফোন করেছিলেন পার্থ চ্যাটার্জি তার বান্ধবীর ফ্ল্যাট থেকে। যদিও বান্ধবী আবার বলেছেন যে তার টাকা নয়, তিনি ইঙ্গিত করেছেন যার টাকা, যাদের টাকা সেদিকে। এইসব সামনে এসছে, আরো সব তথ্য সামনে এসছে, চাকরি বিক্রি করার সব ব্যাপার স্যাপার। এবং শূন্য স্কোর কি করে 53 হয়ে গেছে, সাদা খাতা জমা দিয়ে কি করে চাকরি হয়েছে, সেই সব নিয়ে অনেক তথ্য সামনে এসছে। এমনকি একটা অফিসের খবর পাওয়া গেছে, যে অফিসটা শুধুমাত্র চাকরি বিক্রি করার জন্য তৈরি করা হয়েছিল কার্যত। সেখানে বসে সমস্ত ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট গুলো হতো, এইরকম বিষয় সামনে এসছে। এটা একটা ফ্ল্যাটের টাকা উদ্ধারের একটা ভিডিও, আরেকটি ফ্ল্যাটে টাকা উদ্ধার হয়েছিল। ইডি যদি আরো দ্রুত করতে পারতো, হয়তো আরো অনেক ফ্ল্যাট থেকে উদ্ধার হতো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। যারা টাকা পয়সা আত্মসাৎ করে রেখেছিলেন, নিশ্চয়ই তারা বুঝেছেন যে আরো সব ফ্ল্যাটে আসবে, এদিক সেদিক হয়তো করে দিয়েছেন। তবে দুটি ফ্ল্যাটে রেড করে টাকার যে অঙ্কটা আমরা জানতে পেরেছিলাম 50 কোটি প্লাস। অদ্ভুত লাগে, এই টাকার নাকি এখনো কোনো দাবিদার পাওয়া যায়নি। কেউ বলছেন না যে টাকাটা আমার। 50 কোটি প্লাস টাকা, কিন্তু কেউ তার দাবি করছেন না। অদ্ভুত। রাজ্যে মন্ত্রীর ঘনিষ্ঠর কাছ থেকে, মানে ফ্ল্যাট থেকে, মানে মন্ত্রীর ঘনিষ্ঠ অভিনেত্রী, তার এই ক্ষমতা নেই যে এত টাকা তিনি কোথাও কখনো গচ্ছিত করে রাখতে পারেন। শুধু মন্ত্রীর বান্ধবী হওয়ার সুবাদে একাধিক ফ্ল্যাটে এইসব টাকা পাওয়া গেছে। কিন্তু এই টাকার দাবিদার কে, টাকাটা কার, সেই লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এত টাকা বাংলাতে, ভাবুন, টাকার এত সংকট, সেখানে 50 কোটি প্লাস টাকার দাবিদার পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? আসলে দাবিদার বললেই তো ধরা পড়ে যাবেন কিসের টাকা, সেই জন্য আর কেউ দাবিদার আমার টাকা বলছেন না। সে দাবিদার থাকুক বা না থাকুক, কিন্তু এটা তো ফ্যাক্ট যে এত কোটি টাকা বাংলা থেকে এইভাবে উদ্ধার করা হয়েছে।
যখন এইসব টাকা পয়সা উদ্ধার হয় এবং যেটা মনে করা হচ্ছে যে এইসব হচ্ছে চাকরি বিক্রি করার টাকা, চাকরি বিক্রি করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে, সেই বিচার যখন করেছেন যিনি পর্দাটাকে উটকে দিয়েছেন, খোলাসা করে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে বলা হচ্ছে, তার কথা বলা হচ্ছে চাকরি খেয়ে নিয়েছেন বিচার দিয়ে, উনি বিচার দিয়ে চাকরি খেয়ে নিয়েছেন না, যারা অযোগ্য, যারা চাকরি চুরি করে চাকরি করছেন সেগুলোকে খোলাসা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বাংলার মানুষ সেটা জানেন না, বাংলার মানুষ সেটা বোঝেন না, নতুন করে বোঝাচ্ছেন। ছাত্র নেতাকে দাঁড় করিয়েছি ওনাকে হারাবার জন্য, মানে কি? তার মানে ওনাকে হারানো মানে চাকরি চোরদেরকে বাঁচানো, দুর্নীতিগ্রস্তদেরকে বাঁচানো, সাদা খাতা জমা দিয়ে চাকরির প্রসেসটাকে জারি রাখা। এটা তো বলতে চাইছেন। জাস্টিস গাঙ্গুলিকে হারানো মানে ফ্ল্যাটে ফ্ল্যাটে টাকার যে পাহাড় থাকবে সেগুলোকে গচ্ছিত করে রাখার ব্যবস্থা করা, টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করা, যোগ্যদেরকে পথে বসিয়ে অযোগ্যদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা, অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের চাকরিকে বজায় রাখার ব্যবস্থা করা। একটু খোলাসা করে বলে দিন না বিষয়টা, এত লুকোছাপা করে কেন বলছেন, এত কথা ঘুরিয়ে কেন বলছেন? ডিরেক্ট বলুন, বাংলার মানুষকে ডিরেক্ট বলুন যে জাস্টিস গাঙ্গুলি চোরেদের চাকরিগুলোকে খেয়ে নিয়েছেন, আমরা চোরেদের চাকরিগুলোকে বাঁচাতে চাই, আমরা চোরেদের চাকরি বাঁচাতে চাই। পাশ থেকে আরো আওয়াজ উঠবে, হ্যাঁ আমরাও চাই, আমরাও চাই। এটা করুন না। যারা আপনার সভাতে বসে হাততালি দেন, আমি জানি না তারা কতটা সৎ, কতটা চোর জানি না। আপনি যা কাজ করেন, যেভাবে কথা বলেন, যেসব বিষয়গুলোকে মদত দেন, তারপরেও যখন শুনতে পাই কিছু কিছু হাততালির আওয়াজ, মনে প্রশ্ন জাগে যে ওই সব লোকগুলো কারা। দেখতে পাই না সবাইকে, আওয়াজটা কখনো কখনো শুনতে পাই, দেখতে ইচ্ছে করে এরা কারা। বাড়িতে কখনো প্রশ্নের উত্তর দেবেন না তাদের যে পরবর্তী প্রজন্মকে, যে আজকে যেভাবে চাকরি বিক্রি হয়েছে, যেভাবে অযোগ্যদেরকে চাকরি দেওয়া হয়েছে, এবং চাকরি বাদবাকি তো হচ্ছেই না, বিক্রি চাকরি ছাড়া এমনি সৎ পথে চাকরি তো হচ্ছেই না, তাহলে পরবর্তী প্রজন্মের কি অবস্থা হবে? তাদের কাছে উত্তর আপনাদেরকে দিতে হবে না? আজ তো আপনারা করে কমে লুটপাট করে খেয়ে নিচ্ছেন, এভাবেই কি চলবে? এভাবেই চলবে? আর যখন কলকাতা হাইকোর্ট, শুধু জাস্টিস গাঙ্গুলি কেন, আজকে উনি তো প্রাক্তন হয়ে গেছেন, ওইসব নিয়ে তো আরো তো চ্যালেঞ্জ করেছেন। এখন তো ডিভিশন বেঞ্চে চলছে, ডিভিশন বেঞ্চ কেন আপনাদের দাবিগুলোকে মানতে পারছেন না? কেন ডিভিশন বেঞ্চ চমকে যাচ্ছে যে পুরো প্যানেল বাতিল করে দেওয়া উচিত? কেন বলছে ডিভিশন বেঞ্চ? একজন বিচারপতিকে যিনি পর্দাটা খুলে দিয়েছেন বলে আজকে তাকে দেখে ডাকছেন, উনি বিচারপতির চেয়ারে বসে নাকি পলিটিক্যালি সব অর্ডার করতেন। যদি তাই হতো তাহলে আপনারা যে এত চ্যালেঞ্জ করেছেন ওনার অর্ডারকে, কেন সেটাকে কাটতে পারেনি অন্য কোনো বেঞ্চ বা অন্য কোনো আদালত? কেন ডিভিশন বেঞ্চ এখন পরিষ্কার বলছে যে দ্রুত তদন্ত করতে হবে, এবং আরো চমকে যাচ্ছে ডিভিশন বেঞ্চ। এমনকি যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন, এজেন্সি সেই অনুমোদন চাইছে সরকার পক্ষের কাছে, আপনার সরকারের কাছে, আপনি তো সেটাও দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? যদি এইসব পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তদন্ত হয়ে থাকে, যদি ফাঁসানো কেস হয়ে থাকে, যদি বিজেপি এটা করিয়ে থাকে, তাহলে তো আপনি বলতেন যে এইসব অভিযোগ আমি দেখবো, বিচারে কি বার করতে পারে, হোক বিচার। কেন সেই বিচার করার জন্য অনুমোদন দিচ্ছেন না? কেন গার্ড করছেন? কেন আপনার সরকার গার্ড করছে? কেন আপনার মুখ্য সচিবকে সশরীরে হাজির হওয়ার আদালত থেকে হুঁশিয়ারি আসছে? কেন? এত সততার প্রতীক হিসেবে যদি আপনি নিজেকে মনে করেন, আপনার সরকারকে মনে করেন, তাহলে কেন বিচারে ফেস করতে দিচ্ছেন না অফিসারদেরকে, যাদেরকে ধরা হয়েছে? কেন দিচ্ছেন না? হয়তো ভেবেছেন, হয়তো বলে রেখেছেন কিছুদিন থাকুন না, তারপর জামিন পেয়ে বেরিয়ে যাবেন, আছেন তো আমাদেরই জেলে, কোনো অসুবিধা হবে না, বেরিয়ে যাবেন, কিন্তু পুরো কথা বলবেন না, বলে ফেলবেন না। সেই কথা দিয়ে রেখেছেন বলেই কি এখনো ওয়েট করছেন জামিন পাওয়ার অপেক্ষা? জামিন পেয়ে গেলেই আবার কবে বিচার প্রক্রিয়া শুরু হবে, অনেক দেরি হবে, আমরা অনুমোদন দেবো না, এই করে কেটে যাবে, সব ধামাচাপা পড়ে যাবে, এই আশায় রয়েছেন, এই আশায় অনুমোদন দেবেন না। দেখা যাক না। কলকাতা হাইকোর্ট তো টুটি তো টিপে ধরছে, কলকাতা হাইকোর্ট টুটি টিপে ধরেছে যে কেন অনুমোদন দেওয়া হচ্ছে না বিচার প্রক্রিয়া স্টার্ট করার জন্য সরকারি অফিসারদের বিরুদ্ধে। জবাব দিতে হবে। মুখ্য সচিবকে বলা হয়েছিল, দেননি। সেই 2022-এর নভেম্বর থেকে অনুমোদন চাওয়া হয়েছে এজেন্সির তরফ থেকে, এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টের বেঞ্চ বলেছে দ্রুত সেই
অনুমোদনের বিষয়ে জবাবটা দিতে হবে, না হলে কিন্তু মুখ্য সচিবকে এখানে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেবো। মানে কলকাতা হাইকোর্ট আরো করা হয়েছে। দেখবো কত বাঁচেন, কত বাঁচাতে পারেন, দেখবো। আর এখানেই তো আপনার সততার যে বিষয়টা সেটা প্রকাশ্যে আসছে, যে আপনি কতটা সৎ, কতটা অসৎ, কতটা সৎ কাজের কাজী আর কতটা অসৎ যারা তাদেরকে বাঁচানোর কাজে আপনি সহযোগিতা করছেন। কেন করছেন? যদি অসৎ কাউকে বাঁচানোর চেষ্টা করেন, তাতে আপনার সততার, আপনি কত সৎ বা অসৎ সেটা নিয়েও তো প্রশ্ন উঠবে না দর্শক? বড় বড় লেকচার মারছেন, চাকরি খেয়ে নিয়েছেন, এত টাকা পয়সা উদ্ধার হয়েছে। আজকে আমি তো বলবো এই ছবি গোটা রাজ্য জুড়ে নতুন করে ছড়িয়ে দেওয়া উচিত, বড় বড় করে ফ্লেক্স করে, বড় বড় করে যেখানে যেখানে অভিষেকের ছবি, মমতা ব্যানার্জির ছবি, সামনে এই ছবিটাকে বড় করে মানে ফ্লেক্স করে টাঙিয়ে দেওয়া, বলা উচিত এই টাকা কার, জবাব দাও, এই টাকা কার, জবাব দাও বলে এই ছবি একেবারে টাঙিয়ে দেওয়া উচিত। কারণ অনেক মানুষ হয়তো ভুলে গেছেন, মানুষের মন তো, এটা তো একটা ধামাচাপা পড়ে যাচ্ছে সারদা কেসের মতো। সারদা কেসের অত ক্ষতি, অত কিছু, সবকিছুকে ধামাচাপা দিয়ে তারা তো ক্ষমতায় টিকে রয়েছেন। এখনো ভাবছেন যে ওই টাকা উদ্ধার হয়েছে তো কি হয়েছে, ও মানুষের মন, মানুষ ভুলে যাবেন। আমরা আবার অন্য এনআরসি, সিএ এইসব ক্যাকা ছি করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমরা ভোট বৈতরণী পার হয়ে যাব, ওই টাকা পয়সা উদ্ধার সব ধামাচাপা পড়ে যাবে। আর এখন বরং এটা বলবো, যেহেতু উনি বিজেপির প্রার্থী হয়েছেন, চলো উনি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এইসব কাজ করেছেন, এইসব বলে টলে আমাদের যত যাবতীয় দুর্নীতি সবগুলোকে চাপা দিয়ে আমরা বেরিয়ে যাব, হয়তো ভেবেছেন। কিন্তু আমি বলবো সব মানুষ ভোলেননি, কিন্তু মানুষের মন ভুলেও যেতে পারেন। তাই আমার মনে হয় বিজেপির উচিত, যেখানে যেখানে ওই দাঁত বের করা সব ছবি দেখতে পাবেন, সেখানে সেখানে একটা করে বড় বড় পোস্টার এই টাকা উদ্ধারের টাঙিয়ে দেওয়া হোক, মানুষের মনে আরেকবার ঝাঁকুনি দেওয়া হোক, মানুষের মনে নক করা হোক, মনে আছে তো এই টাকা কোথায় উদ্ধার হয়েছে, আর আজকে কি বলছেন মুখ্যমন্ত্রী, মনে আছে তো? মানুষের মনে মানে নতুন করে ধাক্কা মারতে হবে। শুধু চারিদিকে তাকাবেন, দেখবেন সব ওই দাঁত বের করা ছবি, পিসিআর ভাইপোর ছবি, বিরাট উন্নতি করেছেন। প্রত্যেকটা ছবি পাশে পাশে এই টাকা পয়সা উদ্ধারের ছবিটা দিয়ে প্রশ্ন চিহ্ন একটা বড়, এই টাকা কার, জবাব দাও, এরকম করা উচিত। এখন দোষারোপ করছেন, জাস্টিসের দোষ হয়ে গেল না? দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।